আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। আচরণবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের। প্রার্থীদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগ। 3 দফা দাবিতে শাহবাগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ। লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ স্থগিত করল বিএনপি। 5 আগস্টের পর জেল পলাতক 69 জন ফাঁসির আসামি সহ 700 বন্দী এখনও নিখোঁজ, জানালেন আইজি প্রিজন। বদলে যাচ্ছে কারাগারের নাম। এবং মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযানে যৌথ বাহিনী। কেরানীগঞ্জের সুভাদ্রা খাল দখলমুক্ত করার ঘোষণা উপদেষ্টা রিজওয়ানার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিপুল উৎসাহ উদ্দীপনায় শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। নানা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ডাকসু প্রার্থীরা। এদিকে আচরণবিধি মেনে চলতে প্রার্থীদের কড়া নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে প্রার্থীদের অভিযোগ, তাদের মতামতকে গুরুত্ব দিচ্ছে না কমিশন। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। আনুষ্ঠানিকভাবে ডাকসু নির্বাচন নিয়ে প্রচারণার কাজে ব্যস্ত প্রার্থীরা। সমর্থকদের নিয়ে শিক্ষার্থীদের কাছে ছুটছেন ছাত্রদল, শিবির, বৈষম্য বিরোধী সহ বাম সংগঠনগুলোর সমর্থিত প্যানেলের প্রার্থীরা। পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। প্রচারণার দিনে সিনেট ভবনে আচরণবিধি নিয়ে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ডাকসু নির্বাচন কর্মকর্তারা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখে সেনাবাহিনী মোতায়েন সহ বৈধ ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টরা ছাড়া ভোটের দিন জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করার কথা জানান তারা। জাতির জন্য একটা ডাকসুতে অবলম্বিত সময়ের গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য একটা মডেল সেট করবে। এদিন প্রার্থীরা বিভিন্ন বিষয়ে মতামত দিতে চাইলেও কমিশন তা এড়িয়ে যান। পরে গণমাধ্যমে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা সহ আচরণবিধি ভঙ্গ নিয়ে নির্বাচন কমিশনের সমালোচনা করেন বেশিরভাগ প্রার্থীরা। শিক্ষকদের নিরপেক্ষতা বজায় রাখার আহ্বানও জানান কেউ কেউ। বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে 8টি ভোট কেন্দ্রের মধ্য দিয়ে কোনোভাবে 40,000 স্টুডেন্টের ভোট কাস্টিং কোনোভাবেই সম্ভব নয়। যদি ভোট কেন্দ্র না বাড়ানো হয়, তাহলে 2019 সালে ডাকসু নির্বাচনে যেমন ভাবে অনাবাসিক স্টুডেন্টরা বাইরে এসে দাঁড়িয়েছিল, এবার রিয়েল লাইন হয়েও অনাবাসিক স্টুডেন্ট কিন্তু দেরিতে যারা আসবে তারা ভোট কেন্দ্র হয়তো বা নিজেদের ভোটটা প্রয়োগ করতে পারবে না। ওনারা শিক্ষার্থীদের উপরে এই বিষয়গুলো জোর করে চাপিয়ে দিতে পারেন না। অবশ্যই আগের দিনগুলোতে যাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছেন সেই পরীক্ষাগুলোকে যেন কিছু রিশিডিউল করা হয়। নির্বাচন কমিশন আচরণবিধির কথা বলতেছেন, কিন্তু আমরা দেখছি আচরণবিধি লঙ্ঘন করে সেটা ফেসবুকে প্রচার করতেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের যে আচরণবিধি আছে সেগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন অনেক। আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নির্বাচনী প্রচারণা। এবার ডাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী 471 জন, প্রার্থিতা প্রত্যাহার করেছেন 28 জন। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। 3 দফা দাবিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলন সফল করতে সারা দেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। রাতে শাহবাগে ব্লকেট কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন তারা। এর আগে বিকেল থেকে 3 দফা দাবিতে শাহবাগে সড়ক অবরোধ করে রাখে বুয়েট সহ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। 3 দফা দাবিতে বিকেল থেকেই এভাবে নানা স্লোগানে রাজধানীর ব্যস্ততম এলাকা শাহবাগ অবরোধ করে আন্দোলন করেন বুয়েট সহ কয়েকটি বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চাকরিতে নবম গ্রেডে 33% ও দশম গ্রেডে 100% কোটা বাতিল এবং বিএসসি পরীক্ষা ছাড়াই নিজেকে ইঞ্জিনিয়ার দাবি না করার জন্য শিক্ষার্থীদের এই আন্দোলনে শাহবাগ এলাকা দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। রোকন ভাইকে এত বড় থ্রেট খেতে হয়, তার জীবনের বাজি রাখতে হচ্ছে এখন, এটা আসলে কোনোভাবেই কাম্য না। তাই আমাদের রাজপথে নেমে আসছে। অত্যন্ত আমরা অনেক ট্রাই করেছি, আমরা খুবই দুঃখ নিয়ে আমাদের পরীক্ষা বয়কট করে আমরা নেমে আসছি রাস্তায়। এটা তো হইতে পারে না, আমরা আমাদের কোনো ভাইয়ের কোনো হুমকি আমরা মেনে নিব। মেনলি কিন্তু আন্দোলনগুলো আমাদের রাতে ছিল যাতে জনদুর্ভোগ না হয়, আমরা প্রশাসনকেও বলেছি, কিন্তু এরপরে কিন্তু তাদের কোনো টনক নড়েনি। দ্যাটস ওয়াই আমরা কিন্তু এটা করতে বাধ্য হয়েছি। এই দেশে আসলে সোজাভাবে কোনো কিছু সম্ভব হচ্ছে না, এই জন্য আমাদের বাধ্য হয়ে আজকে শাহবাগ ব্লকেট দেওয়া হয়েছে। আমি চাচ্ছি অবিলম্বে সরকার এই দাবি মেনে নেয়। দীর্ঘ 5 ঘন্টা শাহবাগ মোড় অবরোধ করে রাখার পর লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে প্রকৌশলী রোকন ভাইকে তারা আটক করে, অবরুদ্ধ করে, হুমকি দেয় এবং শেষে জবাই করে হত্যা করার কথা বলে। গতকাল থেকে আমরা চেয়েছি সর্বতভাবে যেন এটার সমাধান হয়, কিন্তু এটার সমাধান সরকার এখন পর্যন্ত করেনি। না ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কোম্পানি থেকে, না ওদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করা হয়েছে। আমরা সরকারের কাছে দাবি জেনেছিলাম যে আপনারা ওদেরকে অ্যারেস্ট করেন, আপনারা ওদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করেন এবং আমাদের যে 3 দফা দাবি আছে এটা মেনে নেন। কিন্তু আফসোসের বিষয় সরকার এখন পর্যন্ত আমাদের কথাগুলো মেনে নেয়নি। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে। এর আগে সোমবার নেস্কো কার্যালয়ে বুয়েটের এক শিক্ষার্থীকে ডেকে নিয়ে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী ব্লকেট অব ইঞ্জিনিয়ার্স কর্মসূচির ঘোষণা করে তারা। হুমকিদাতাদের আইনের আওতায় এনে বিচারের দাবিও জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের দলীয় পদ 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্যের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের এই সিদ্ধান্ত চিঠির মাধ্যমে ফজলুর রহমানকে জানানো হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে গত 24 আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএনপি। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তার প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ 3 মাসের জন্য স্থগিত করা হলো। এখন থেকে টক শো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলার সময় দেশের মর্যাদা এবং দলের নীতিমালা যাতে ক্ষুণ্ণ না হয় এবং দেশের জনগোষ্ঠীর ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে ফজলুর রহমানকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় চিঠিতে। পুরো দেশ এখন নির্বাচনমুখী। কোনো রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করলে তারাই রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, সরকার ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নিয়ে বিএনপির মধ্যে কোনো সংশয় নেই। তার আশা জুলাই ঘোষণাপত্রের মতো সনদের বিষয়ে রাজনৈতিক দলগুলো আলোচনার মাধ্যমে সমঝোতায় আসবে। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। সমসাময়িক নানা ইস্যুতে দলের অবস্থান জানাতে গুলশানের বাসায় সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সংস্কার, জুলাই সনদ, গণহত্যার বিচার নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মতবিরোধ আগামী জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে কিনা এমন প্রশ্নে দ্বিমত পোষণ করে তিনি বলেন, দেশ নির্বাচনমুখী, তাই কারো পক্ষে জন আকাঙ্ক্ষার বিপরীতে যাওয়ার সুযোগ নেই। অলরেডি মাঠে নির্বাচনের আবহাওয়া বিরাজ করছে, মানুষ নির্বাচনের সাথে সম্পৃক্ত হয়ে গেছে, জনগণ এবং প্রার্থীরা জনসংযোগে ব্যস্ত আছে। তা আশা করি এর মধ্যে অন্য কোনো কিছু ভাববার অবকাশ নেই। কোনো দল নির্বাচনে না যেতে চাইলে সেটা তার রাজনৈতিক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা বটে, কিন্তু আগামীর নির্বাচন যারা বয়কট করবে বিভিন্ন ঠুনকো বাহানায়, তারা বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে ভবিষ্যতে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। খসড়া প্রস্তাবনায় জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দেয়া সহ কিছু বিষয়কে অযৌক্তিক দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, ঐক্যমত্য কমিশনের সাথে পরবর্তী বৈঠকে বিকল্প প্রস্তাব তুলে ধরবে বিএনপি।
যে বিধানগুলো দিন শেষে পার্লামেন্টে গৃহীত হওয়ার পরেই কার্যকর হবে সেগুলো আমরা নির্ধারণ করে একমত হই এবং সেই বিষয়ে একটা জাতীয় ঐক্যমত্য সৃষ্টি হয়েছে অলরেডি। বাস্তবায়নের জন্য আমরা আমাদের অনেক বিকল্প প্রস্তাব আমরা দিয়েছি, সামনে আরও দেব। বাস্তবায়নের জন্য যেটা সবাই এগ্রিড হবে সেই জায়গায় আমরা যাব। এদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে গেলেও তার অনুসারীরা নানা কায়দায় এখনও ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস আয়োজিত মানববন্ধনে তিনি কথা বলেন। আওয়ামী লীগের সেই যে স্বৈরাচার দুঃশাসনের পায়ের শব্দ এখনো মাঝে মাঝে পাওয়া যায়। তাই আমরা দেখতে পাচ্ছি গত এক বছর পরে আমাদের কিছু শিল্পী সমাজ সেই আবার একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না কাঁদছে। বিএনপি নেতারা শেখ হাসিনা ও তার দল যাতে আর রাজনীতিতে ফিরে আসতে না পারে এ ব্যাপারে শিল্পী পেশাজীবীদের সতর্ক থাকার আহ্বান জানান। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদের আইনি প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যে শেষ হলে সরকার ঘোষিত সময়ে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত এনসিপি। দলের ৮ সদস্যের প্রতিনিধি দল চীন সফরে যাওয়ার আগে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। চীনের উদ্দেশ্যে রাত 10টায় ফ্লাইটে তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। এনসিপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তার সঙ্গে যাচ্ছেন সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সরওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। এনসিপির নেতারা জানিয়েছেন সফরকালে তারা একটি বিশ্ববিদ্যালয়, একটি গ্রাম এবং কয়েকটি শিল্প কারখানা পরিদর্শন করবেন। পাশাপাশি চায়না কমিউনিস্ট পার্টির সঙ্গে তাদের বৈঠক করবে এনসিপির প্রতিনিধি দল। এর মধ্য দিয়ে দুই দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক এবং অভিজ্ঞতা বিনিময়ের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেছেন তারা। ৩০ আগস্ট দেশে ফেরার কথা রয়েছে তাদের। নির্বাচন পরবর্তী সরকার জুলাই সনদ এবং সংস্কার বিষয়ে কর্ণপাত না করলে এর মাশুল দিতে হবে বলে সতর্ক করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। রাজধানীতে এক সংলাপে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো জুলাই সনদ বাস্তবায়নে কী ভূমিকা রাখছে তা জনগণকেও খেয়াল রাখতে হবে। এ সময় প্রধান উপদেষ্টার ঐক্যমত্য বিষয়ক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, নানা বিষয় সংকটে পড়েছে জুলাই সনদ। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। প্রস্তাবিত জুলাই সনদ ও নাগরিক ভাবনা বিষয়ে সিরডাপ মিলনায়তনে এই সংলাপের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে জুলাই সনদে রাষ্ট্র সংস্কারের যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে তার বাস্তবায়ন নিয়ে শঙ্কা জানান বক্তারা। যেই ৩ জোটের রূপরেখা দেখেছি, আসলে ক্ষমতায় আসলে তারা এগুলি বাস্তবায়ন করে না। অতএব যেই ধারাগুলো এই সরকার এবং মাননীয় রাষ্ট্রপতির দ্বারা বাস্তবায়নযোগ্য সেগুলো যেন বাস্তবায়ন করে দেয়। যারা মনে করে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তারা লাভবান হবে, তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে যারা মনে করে যে নির্বাচন করলে তো তারা জয়ী হতে পারবে না, তারা সরকারে যেতে পারবে না, তারা নির্বাচন বিলম্বিত করতে চায়। রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন এই সুবিধাবাদী চিন্তা, তখন তাদের প্রতি ভরসা রাখাটা কঠিন। এটা নিয়ে কি কিছু লেখা আছে কিনা যে আমাদের বিচার কাজটা যাতে চলমান থাকে এবং সরকার যাতে দুনিয়া উল্টে যাক, এই বিচার কাজগুলো যাতে সমাধান করে। এ সময় প্রধান উপদেষ্টার ঐকমত্য বিষয়ক বিশেষ সহকারী মনির হায়দার বলেন, জুলাই সনদে সুপারিশগুলো বাস্তবায়নের পথ খুঁজছে কমিশন। আজকে আমরা যে ধরনের অবস্ট্রাকশনস, নেগেটিভ এনভায়রনমেন্ট দেখতে পাচ্ছি, এটা সেদিন আমরা কল্পনাও করিনি, এই ৯-১০ মাস আগেও কল্পনা করিনি। রাজনৈতিক অঙ্গনের বর্তমান বিতর্ক বা দ্বিধাদ্বন্দ্ব কেবলমাত্র এই সংস্কার বিষয়ক সংকটটা কেবলমাত্র সনদের মধ্যে সীমাবদ্ধ না। এখানে দৃশ্যমান, অদৃশ্যমান আরো অনেক ইস্যু আছে এবং এগুলোর সমাধান হতে পারে কেবলমাত্র আমাদের কাঙ্ক্ষিত রাজনৈতিক সমঝোতার মাধ্যমে। সংলাপে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের সার্থকতা নির্ভর করছে এটি বাস্তবায়নের ওপর। এই যে সনদটা রক্তস্নাত, তা আমি আশা করি আমাদের সম্মানিত রাজনীতিবিদরা
এর প্রতি সম্মান প্রদর্শন করবেন। যারা আত্মত্যাগ করেছে তার প্রতি তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায় সে ব্যাপারে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এবং আমরা সকলেই আমাদের অবস্থান থেকে সোচ্চার হব। রাজনীতিবিদরা যদি এর প্রতি কর্ণপাত করে তাদেরকে মাসুল দিতে হবে এবং দুর্ভাগ্যবশতের সাথে হয়তো আমাদেরকে নাগরিকদেরকে মাসুল দিতে হবে। আমরা আশা করি যে আবারও যেন আমাদেরকে মাসুল দিতে না হয়। সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর সাধারণ নাগরিকদের নজর রাখার আহ্বানও জানান সুজন সম্পাদক। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। তৃতীয় দিনে সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে 259টি আপত্তি এবং 50টি পরামর্শ সহ মোট 309টি আবেদনের ওপর শুনানি করেছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের সভাপতিত্বে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন আসনের শুনানি হয়। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের 4টি আসন পুনর্বহালের দাবি জানিয়ে দুই জেলার প্রতিনিধিরা দাবির পক্ষে যুক্তি তুলে ধরেন। 2001 সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলায় 4টি সংসদীয় আসন ছিল। 2008 সালে মানিকগঞ্জে একটি আসন কমিয়ে 3টি করা হয়। এই আসন সংখ্যা বাড়িয়ে 2001-এর মতো 4টি আসন করার দাবি জানানো হয়। নারায়ণগঞ্জ 3, 4, 5 আসনকে 2008 সালের পূর্ববর্তী সময়ের বিন্যাসে ফেরত যাওয়ার দাবি জানান বিএনপি সহ অন্য দলের প্রার্থীরা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে বলে রায় রিভিউ শুনানিতে মন্তব্য করেছেন জামাতের আইনজীবী শিশির মনির। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, কারণ তার রায়ের ভিত্তিতেই পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চ। দেখুন হুমায়ুন চিশতির রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024 সালে জাতীয় নির্বাচন করে। তবে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক, নওগাঁর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামের পক্ষে মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সেই রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, 7 জন বিচারপতি ওই রায় দিয়েছিলেন। এর মধ্যে যে 4 জন বাতিলের পক্ষে রায় দেন তারা সবাই পরবর্তীতে প্রধান বিচারপতি হন। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 16 মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে, 16 মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধান সংশোধন করে ফেলা হয়। এই মামলার রায়ে 7 জন বিচারপতি ছিলেন। যে 4 জন বাতিলের পক্ষে বলেছেন তারা 4 জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করা হয়। তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে 2004 সালের 4 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপ সহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 291টি। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা। শপথ নিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সদ্য নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারপতি। দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।
এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোয়াজ্জেম হোসেন শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সোমবার রাতে তাদের নিয়োগদের প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। 25 জনের মধ্যে 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং 7 জন আইন কর্মকর্তা অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। শপথ গ্রহণের পর থেকেই তাদের নিয়োগ কার্যকর হয়েছে। 5 আগস্টের পর 2200 পলাতক বন্দীর মধ্যে এখনও 700 জন ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যে 69 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সহ 9 জঙ্গি রয়েছে। কারা অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন। বাংলাদেশের কারাগারের নাম বদলে ফেলা হচ্ছে বলেও জানান তিনি। আইজি প্রিজন জানান, কারাগারে খাবারের মান উন্নয়ন এবং মাদক মুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বিগত 1 বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ের আয়োজন করে কারা অধিদপ্তর। এ সময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন বলেন, কারাগারে সংশোধনের বিষয়ে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জেল ডিপার্টমেন্টের নামটা পরিবর্তন করে কারেকশনাল সার্ভিস বাংলাদেশ করবে। এটা যে প্রক্রিয়া শুরু হয়েছে। জেলে খাবারের মান উন্নত করা সহ মোবাইল ও মাদক বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান আইজি প্রিজন। 1000টা বিশেষ অভিযান পরিচালনা করছে রাতের বেলা, টু রিকভার আপনার মাদক, রিকভার স্মল মোবাইল ডিভাইসেস। আর সংখ্যাটা প্রচুর উদ্ধার হয়েছে শুরুতে, মানে ম্যাসিভ। ধীরে ধীরে কমে এসছে। ওইখান থেকে আমরা ধারণা করতে পারি যে সংখ্যাটা এখন কমে এসছে, বাট 100% মুক্ত হচ্ছে। এটা আমি আমার আসলে দাবি করাটা অন্যায় হবে এবং দাবি করছি না। আমরা কিন্তু অত্যন্ত কঠোর ছিলাম গত 1 বছরে। বাধ্যতামূলক রিটায়ারমেন্ট, চাকরিচ্যুতি, বিভাগীয় ব্যবস্থা, সাময়িক বরখাস্ত, বিভাগের বাইরে বদলি সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছি। এর পাশাপাশি আমরা সবার কাউন্সিলিং করছি সবাইকে। মোতাহের হোসেন বলেন, 5 আগস্টের পর জেল পালানো বন্দীদের মধ্যে এখনো 700 জন পলাতক রয়েছে। প্রায় 2200-র অধিক বন্দী পালিয়ে গিয়েছিল। তার মধ্যে বর্তমানে গ্রেফতার এবং পুনরায় কারাগারে ফেরত আসার পরে যারা বাকি আছেন এখনো 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলি জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। কারাবন্দীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় কারা অধিদপ্তর, কিন্তু চিকিৎসকের অভাবে তা করা যাচ্ছে না। আমাদের টোটাল 141 জন ডাক্তার অথরাইজ, আর আমাদের পোস্টেড আছে 2 জন মাত্র ডেপুটেশনে আছে, এবং বাকি প্রায় 103 জন ডাক্তার আছেন যারা হচ্ছে আমাদের টেম্পোরারি। কারাগারের উন্নয়নে 1500 কারারক্ষী নিয়োগ দেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। লুট করা অস্ত্র দিয়ে মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরই মধ্যে ডাকাতদের আস্তানায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। কেরানীগঞ্জের সুভাদ্রা খাল পুনর্খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, খালটি পুনর্খনন ও দূষণমুক্ত করার আগে দখলমুক্ত করা হবে। আরও জানাচ্ছেন মনির হোসেন তপু। মুন্সিগঞ্জের গজারিয়ায় জামালপুর গ্রামে মেঘনা নদী তীরবর্তী পুলিশের অস্থায়ী ক্যাম্পে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় ডাকাত দল নয়ন পিয়াস গ্রুপের 30 থেকে 35 জন এ হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় আধা ঘন্টা ধরে দুপক্ষের মধ্যে গোলাগুলি চলে। স্থানীয়দের নিরাপত্তার জন্য এবছর 22 আগস্ট এই অস্থায়ী ক্যাম্পটি চালু করা হয়। হামলাকারী ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা এই কাজটা করছে তাদের ধরার জন্য একটা যৌথ বাহিনী করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিনের ভিতরে হয়তো ভালো সংবাদ পাবেন। এই যৌথ বাহিনী অভিযান চালিয়ে যারা এখানে ফায়ার করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বন ও পরিবেশ উপদেষ্টা কেরানীগঞ্জে সুভাদ্রা খাল
পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় রিজওয়ানা হাসান জানান, গত সরকারের আমলে এই খাল নিয়ে 17.5 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। সেই প্রকল্প কাটছাট করে 317 কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে ছোট ছোট প্রকল্প আকারে এখানে বাস্তবায়ন করব। আপাতত কেবল খাল কেন্দ্রিক খনন, খালের পার্ক করা, সবুজায়ন করা এবং বর্জ্যটা ব্যবস্থাপনা একটা পর্যায় পর্যন্ত নিয়ে যাব খালটাকে। তারপরে প্রয়োজন বুঝে এক একটা করে কম্পোনেন্ট আনবো। ফলে ওইখানে 1700 কোটি টাকার একটা প্রজেক্ট মনিটর করতে, ম্যানেজ করতেও কিন্তু কষ্ট হয়। আমরা 317 কোটি টাকা দিয়ে কাজটা শুরু করি, এরপরে যদি লাগে আমরা একটা একটা করে কম্পোনেন্ট আনবো। খালকে দখলমুক্ত রাখতে খালের পাড়গুলো ঢালাই করে দেওয়া হবে বলেও জানান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, কেরানীগঞ্জ। জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দেয় আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসা পরিষদের কয়েকজন চিকিৎসক। এছাড়া ছাত্রলীগের নেতা কর্মীরাও অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয় জানতে চায়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ। তিনি ছাড়া এই দিন ওই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম এবং মিটফোর্ড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মুফিজুর রহমান সাক্ষ্য দিয়েছেন। ডিরেকশনটা ছিল উপর থেকে নিচে, তার মাথায় লেগে পেছন দিয়ে বের হয়েছে, তার এইখানে লেগে পেছন দিয়ে বের হয়েছে। অর্থাৎ সাধারণ যে ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে অথবা সমান্তরালে সোজাসুজি, সেটা নয়। এর থেকে ওনাদের ধারণা, এবং যারা জখমী তারাও বলেছেন যে এটা হেলিকপ্টার থেকে অথবা বাড়ির উঁচু ভবন থেকে গুলি করা হয়েছে। এবার পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যবসায়ীদের বিরোধিতায় শেষ পর্যন্ত ভ্যাটের নড়বড়ে আইন হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি জানান, 15% নয়, ব্যবসায়ীরা রাজি থাকলে সিঙ্গেল রেটে ভ্যাট নিতে চায় এনবিআর। সিপিডি আয়োজিত কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার বিষয়ে আলোচনায় গবেষকরা জানান, এলডিসি থেকে উত্তরণে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। আরও জানাচ্ছেন শারফুল আলম। 2026 সালে বাংলাদেশ ও নেপাল একই সাথে স্বল্পোন্নত দেশের তকমা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশের কাতারে যাবে। তবে নেপালের কর সংগ্রহের হার বাংলাদেশের চেয়ে বেশি। ফলে এলডিসি থেকে উত্তরণ দেশের রাজস্ব আদায় বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করছে সিপিডি। কর্পোরেট কর ও ভ্যাট সংস্কার নিয়ে আলোচনায় গবেষকরা জানান, হার যাই হোক রাজস্ব আদায় বাড়াতেই হবে। ভ্যাট ইভেশন যেটা হচ্ছে, এটাকে যদি অ্যাড্রেস করা যায়, মাত্র 8% ভ্যাট ইভেশন করলেই এটাকে যদি 15 থেকে 10% নিয়ে আসা হয়, তাহলে ওটা কভার করা সম্ভব। প্রচুর ইভেশন হচ্ছে বিপুল পরিমাণে, এটাকেও যদি আংশিকভাবেও ইভেট করা যায়, তাহলেও কিন্তু এর যে জাস্টিস পয়েন্টটা সেটা আর একটু বেটার স্প্রেড করা সম্ভব। এনবিআরও চায় রাজস্ব সংগ্রহ বাড়াতে। সেই লক্ষ্যে ভ্যাট হার প্রয়োজনে সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনার ইঙ্গিত দেন এনবিআর চেয়ারম্যান। কথা বলেন ভ্যাট আইন নিয়েও। আমরা কিন্তু কোনোভাবেই 15% ভ্যাট নিতে চাই না। বিজনেস কমিউনিটি যদি একমত হয়, আমরা সিঙ্গেল ভিএটি রেটে চলে যাই, আমরা সম্পূর্ণ অটোমেশনে চলে যাই। প্রয়োজনে আমরা দুটো রেট করতে পারি, কিন্তু সিঙ্গেল রেট ভিএটি করার কোনো বিকল্প নেই। 2012 সালে আমরা আইন ঠিক করলাম, সেই আইন বাস্তবায়ন করতে হলো 2019 সালে। 7 বছর ধরে এটা নিয়ে আমরা ঝগড়া বিবাদ করলাম, তারপরে কিন্তু সেই ল্যাংড়া খোলা আইনই হয়েছে। আমাদের যে ধরনের একটা পরিচ্ছন্ন আইন হওয়ার দরকার ছিল, সেটা আমরা করতে পারি নাই। অনুষ্ঠানে কাস্টমসকে দুর্নীতির আখড়া উল্লেখ করে ব্যবসায়ীরা বলেন, কর কর্মকর্তাদের হাতে তাদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হচ্ছে। চাকরিজীবীরা ট্যাক্স দিলেও ব্যবসায়ীরা এখনো সবাই কর দিচ্ছে না বলেও জানান বক্তারা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
যমুনা ব্যাংক পিএলসি ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের ম্যানেজার্স সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক নূর মোহাম্মদ। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। সভায় ঢাকা উত্তর ও ময়মনসিংহ অঞ্চলের সকল শাখা এবং উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাংকের চলমান ব্যবসায়িক কার্যক্রম, গ্রাহক সেবা উন্নয়ন, টেকসই ব্যাংকিং এবং ব্যাংকের অগ্রগতিমূলক কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। তিন সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, গাজার নাসার হাসপাতালে বোমায় রয়টার্স, এপি, আল জাজিরা সহ 5 সাংবাদিক সহ 20 জনকে হত্যার ঘটনায় ইসরায়েলের উপর খুশি নন তিনি। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজের অসন্তুষ্টি জানিয়ে ট্রাম্প বলেন তিনি এমন ঘটনা আর দেখতে চান না। এ সময় মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে গাজা যুদ্ধ পুরোপুরি শেষ হবে। যদিও এর আগে ট্রাম্প গাজা যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি, বরং ইসরায়েলকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে আমেরিকা। এদিকে ইসরায়েলের হামলায় গাজায় নতুন করে প্রাণ গেছে কমপক্ষে 86 জনের, আহত 500। যুদ্ধবন্ধে রাশিয়া এবং ইউক্রেনের শীর্ষ নেতার বৈঠকের আগে 146 জন করে সামরিক যুদ্ধবন্দীকে মুক্তি দিয়েছে দুদেশ। একই সাথে 8 জন বেসামরিক যুদ্ধবন্দীকেও মুক্তি দিয়েছে ইউক্রেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, মুক্তি পাওয়া রুশ সেনারা বর্তমানে প্রতিবেশী দেশ বেলারুশে মেডিকেল চেকআপ করছেন। দ্রুতই রাশিয়ায় ফিরে আসবে তারা। রাশিয়া এবং ইউক্রেনের সরকারি প্রতিনিধিদের মধ্যে মে মাস থেকে তুরস্কের ইস্তাম্বুলে সংলাপ শুরু হয়েছে। সংলাপে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে একমত হয় দুই দেশ। রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতারের 4 দিন পর শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে জামিন দিয়েছে দেশটির একটি আদালত। স্থানীয় সময় মঙ্গলবার কলম্বোর একটি আদালত সাবেক এই প্রেসিডেন্টকে জামিনের আদেশ দেয়। দীর্ঘ শুনানির পর বিক্রমাসিংহেকে মুক্তির নির্দেশ দেন কলম্বোর ফোর্ট ম্যাজিস্ট্রেট নীলু পুলি লঙ্কাপুরা। এ সময় তাকে 50 লাখ রুপি বন্ডের শর্তে জামিন দেওয়া হয়। এদিকে মামলার শুনানি ঘিরে কলম্বোর আদালতের বাইরে বিক্রমাসিংহের কয়েকশো সমর্থক জড়ো হন। তারা বিক্রমাসিংহের মুক্তির দাবিতে বিক্ষোভ করেন। পরে দেশটির পুলিশের দাঙ্গা নিয়ন্ত্রণকারী শাখার সদস্যরা বিক্ষোভকারীদের সরিয়ে দেন। এর আগে 22 আগস্ট কলম্বোর অপরাধ তদন্ত বিভাগ শ্রীলঙ্কার সাবেক এই প্রেসিডেন্টকে রাষ্ট্রীয় অর্থ অপব্যবহারের অভিযোগে গ্রেফতার করে। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের দিকেই চোখ এখন ঢাকা লিগের 76টি ক্লাবের সংগঠকদের সংগঠন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের। নির্বাচনের পথে না গিয়ে অ্যাডহক কমিটি দিয়ে বিসিবি পরিচালনা পরিষদ গঠন করা হবে বলে যে তথ্য সংবাদ মাধ্যমে উঠেছে, তার জবাবে ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল ইসলাম বাবু জানান, অ্যাডহক কমিটি গঠনের উপযোগিতা শেষ হয়েছে আগেই। আরও জানাচ্ছেন পরাগ আরমান। টানা কয়েকবার নিরুত্তাপই গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচন। এদিকে আওয়ামী সরকারের পতনের পর বেশিরভাগ পরিচালকই পলাতক কিংবা গ্রেপ্তারে আছেন। তাই আগামী অক্টোবর মাসের নির্বাচনটিও নিরুত্তাপী হওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে ঢাকা লিগের 76টি ক্লাবের সংগঠকদের নিয়ে গঠিত ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু ভিন্নমত পোষণ করছেন। আমাদের সাথে যারা আছে, আমি এখন নাম বলছি না, তারা সবাই অত্যন্ত যোগ্য এবং তারা ক্রিকেটকে কিছু দেওয়ার জন্য যোগ্যতা রাখে। তারাই কিন্তু বোর্ডে আসবে এবং সেই ক্ষেত্রে কাউন্সিলররা অবশ্যই যোগ্য ব্যক্তিদের বেছে নিবে, এটাই আমরা চাই। 3 ক্যাটাগরিতে 179 জন কাউন্সিলর ভোটে নির্বাচিত হবেন বিসিবির 23 পরিচালক।
অন্য দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। তবে নির্বাচন না করে বিসিবিতে অ্যাডহক কমিটি গঠন করার যে গুঞ্জন চলছে, এখন অ্যাডহক কমিটির উপযোগিতা নেই বলে জানান সাবেক যুগ্ম সম্পাদক। 5 আগস্টের পরে কিন্তু অ্যাডহক কমিটি করার একটি সম্ভাবনা ছিল, কারণ আপনারা তখন জেনেছেন বা আমরা দেখেছি যে সমস্ত বোর্ড কর্মকর্তারা যারা আছে এবং বোর্ডের যারা সিনিয়র অফিসিয়াল আছে সবাই কিন্তু পালিয়ে গিয়েছিল। তখন কিন্তু অ্যাডহক কমিটির একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু ফরচুনেটলি তখন হয়নি এবং এটা কন্টিনিউ করছে, রান করেছে আরো 1 বছর এবং এখন আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। অ্যাডহক কমিটি করার কোনো সুযোগ নেই, সেই পরিবেশ পরিস্থিতি এখন নেই বাংলাদেশে। 25 আগস্ট নির্বাচনের প্রজ্ঞাপন জারির কথা থাকলেও 3 দিন পিছিয়ে বৃহস্পতিবার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পরাগ আরমান, ATN বাংলা, ঢাকা। এবার একটি ঘোষণা। ATN বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এই ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সুপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক এবং জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে ATN বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে ATN বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু, আচরণবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের, প্রার্থীদের মতামত গুরুত্ব না দেওয়ার অভিযোগ। 3 দফা দাবিতে শাহবাগের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবরোধ, কাল লং মার্চ টু ঢাকা কর্মসূচির ঘোষণা। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তির অভিযোগে চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের প্রাথমিক সদস্য পদ 3 মাসের জন্য সহ স্থগিত করল বিএনপি। 5 আগস্টের পর জেল পলাতক 69 জন ফাঁসির আসামি সহ 700 বন্দী এখনও নিখোঁজ, জানালেন আইজি প্রিজন। বদলে যাচ্ছে কারাগারের নাম। এবং মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলায় জড়িতদের বিরুদ্ধে অভিযানে যৌথ বাহিনী, কেরানীগঞ্জের সুভাদ্রা খাল দখলমুক্ত করার ঘোষণা উপদেষ্টা রিজওয়ানার। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।